হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে অবশ্যই আজকের মার্কেট এবং আগামী দিনের মার্কেটের জন্য কিছু ইম্পর্টেন্ট নিউজ বা ইভেন্ট যেগুলো আগামী দিনের মার্কেটের জন্য বেশ ভালো রকমের ভাইটাল হতে যাচ্ছে। তো প্রথমেই আজকের যে মার্কেটটা আমরা দেখলাম সেটা মোটামুটিভাবে দেখতে গেলে 1%-এর কাছাকাছি বেড়েছে। নিফটি, সেন্সেক্স, ব্যাঙ্ক নিফটি প্রায় 2%-এর কাছাকাছি। এছাড়া মিড ক্যাপ নিফটি, স্মল ক্যাপ নিফটি সমস্ত জায়গাতেই আমরা একটা বৃদ্ধি দেখতে পেয়েছি। এই বৃদ্ধি বা এই পজিটিভিটিটা পুরোটা আসছে যে ইউএসের সাথে যে নেগোসিয়েশন চলছে সেই নেগোসিয়েশনের জন্য, কিন্তু গ্লোবাল মার্কেট এই মুহূর্তে পুরোপুরিভাবে একটা নির্দিষ্ট স্থিতাবস্থা মেনটেন করছে। অর্থাৎ পুরোপুরিভাবে দেখতে গেলে গ্লোবাল মার্কেট পুরো নিজের যে স্থির জায়গাটা সেই জায়গার মধ্যেই রয়েছে। তো যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে ইসলামাবাদে আজ থেকে অ্যাকচুয়ালি ডিসকাশন শুরু হচ্ছে। তো এই ডিসকাশন কোন জায়গায় যাচ্ছে তার উপরে অ্যাকচুয়ালি মার্কেটের স্ট্রাকচারটা আগামী দিনের তৈরি হবে। আমাদের মার্কেট যে বিষয়টা সেন্স করেছে সেটা হচ্ছে যে এটা একটা পজিটিভ ওয়েতে যাবে বা পজিটিভ ডিরেকশনে যাবে বলেই আমাদের মার্কেট এই জিনিসটাকেই সেন্স করছে। এনিওয়েজ, আমরা যদি ইন্ডিয়া ভিক্স দেখি, ইন্ডিয়া ভিক্স প্রায় 7.5%-এর ওপর এখানে ফল হলো এবং ইউএসডি আইএনআর মোটামুটিভাবে দেখতে গেলে 93 টাকার কাছাকাছি একটা স্টেবল জায়গার মধ্যে রয়েছে। এছাড়া বিটকয়েনের মধ্যে স্লাইড একটা আপ মুভ, আর ইউএসের যে বন্ড ইল্ড সেই বন্ড ইল্ডও মোরলেস ফ্ল্যাট জায়গার মধ্যেই রয়েছে। এছাড়া আমি যে কথাটা বলছিলাম যে গ্লোবাল মার্কেট, আমরা যদি গ্লোবাল মার্কেটের দিকে তাকাই, সমস্ত মার্কেটগুলোই মোটামুটিভাবে দেখতে গেলে একটা কি বলবো, মানে রেঞ্জ বাউন্ড বলা যেতে পারে বা একটা স্টেবল পজিশনে রয়েছে এবং প্রত্যেকেই ওয়েট করছে যে অ্যাকচুয়ালি এই ডিসকাশনটা কোন ডাইরেকশনে যায়। যে ডাইরেকশনে যাবে সেই অনুযায়ী অ্যাকচুয়ালি মার্কেটের বড় মুভমেন্ট আগামী দিনে আসতে চলেছে। তো যেহেতু আজকে আমাদের মার্কেট পজিটিভ ছিল, 2666টা স্টক অ্যাডভান্স এবং তার সাথে 575টা শেয়ার রয়েছে যেগুলো ডিক্লাইন। এর মধ্যে ইন্স্যুরেন্স সেগমেন্টে যে শেয়ারটা রয়েছে NISCL সেটা 20%-এর কাছাকাছি আপ, কোহ্যান্স সেটাও 20%-এর কাছাকাছি আপ। ওলা ইলেকট্রিকের মধ্যে আমরা একটা বড় র্যালি দেখলাম। বিগত 3 দিনের যদি আমি ওলা ইলেকট্রিকের র্যালি দেখি, 35%-এর বেশি এক্ষেত্রে বৃদ্ধি হয়েছে। তো এটার বিহাইন্ডে কি রিজন রয়েছে সেটাও আমি একটু পরে ডিসকাস করছি। এছাড়া ব্লুজেড এবং ABDL এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে আমরা একটা পজিটিভিটি দেখতে পাচ্ছি। এছাড়া আমরা কোল ইন্ডিয়া, সান ফার্মা, কোফোর্জ, ডেটা প্যাটার্নস এবং ইনফোসিস এই যে সেগমেন্টগুলো রয়েছে এগুলো আজকের ডেটে টপ লুজারের জায়গায় রয়েছে। আমরা যদি ওভারঅল স্ট্রাকচারটা দেখি, নিফটি 50 শুধুমাত্র আইটি স্পেসটা ছাড়া এবং সান ফার্মার মধ্যে আমরা একটা ডাউনটার্ন দেখেছি। এছাড়া ONGC অ্যান্ড কোল ইন্ডিয়া এই পোর্শনটুকু ছাড়া বাকি সমস্ত কিছুই মোটামুটিভাবে দেখতে গেলে আজকের ডেটে গ্রিনে ক্লোজ হয়েছে। এখন আইটির ক্ষেত্রে TCS এর রেজাল্ট বেরোনোর পর রেজাল্ট যথেষ্টই ভালো বলা যেতে পারে। প্রত্যেকটা রেটিং এজেন্সি এক্ষেত্রে বাইং রেটিং দিয়েছে, বাট ওভারঅল আইটি স্পেসের বাকি কোম্পানিগুলোর রেজাল্ট এতটা ভালো আসবে না মনে করা হচ্ছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকের ডেটে মার্কেটটা পুরোপুরিভাবে আইটিকে একটা ডাউন ট্রেন্ডের দিকে ঢোকালো। আমি গতকাল যে কথাটা বলেছিলাম, ভালো কোয়ার্টারলি রেজাল্ট হলেও অনেক সময় নেগেটিভ মার্কেটের আউটলুক দেখা যায়, রাইট? এর বিহাইন্ডে প্রচুর রিজন আছে। লাস্ট 10 দিনের যে র্যালি এবং তারপরে প্রি মার্কেট মানে প্রি কোয়ার্টারলি রেজাল্ট একটা র্যালি থাকে, পোস্ট কোয়ার্টারলি রেজাল্ট একটা ডিফারেন্ট টাইপের র্যালি প্লে আউট হয়। তো আমি যে কথাটা গতকাল বলেছিলাম যে রেজাল্ট পজিটিভ, কিন্তু আপনি সকালবেলা ট্রেন্ড দেখে সেই অনুযায়ী ডিসাইড করবেন যে কি করবেন। আমি ক্লিয়ারলি বলেছিলাম যে এক্ষেত্রে বাই বা সেল কোনো কিছুই আমি বলছি না, যেমন মার্কেটের রিয়াকশন দেখবেন সেই অনুযায়ী আপনি কাজ করবেন। তো সেক্ষেত্রে যেহেতু এই পার্টটা ফোকাস ছিল, তো আমি বারবার বলেছিলাম যে আইটি পার্টটায় ফোকাস করবেন। তো আইটিতে যদি কেউ আজকের ডেটে শর্ট সেল করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং এখান থেকে কিন্তু খুব ইজিলি সেফলি পয়সা বানানো উচিত আজকের ডেটে অ্যাটলিস্ট, কারণ এই পুরো পার্টটা ফোকাসে ছিল, সকাল থেকেই পুরোপুরিভাবে একটা ডাউন ট্রেন্ডের মধ্যে ছিল, রাইট? যাই হোক, এছাড়া আমরা যে এই ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল যে স্পেসটা রয়েছে সেই স্পেসের মধ্যে বেশ ভালো রকমের আজকের ডেটে একটা বৃদ্ধি দেখলাম। রিলায়েন্সের মধ্যেও স্লাইড একটা বৃদ্ধি আমরা লক্ষ্য করছি। এছাড়া অটো সেগমেন্টের মধ্যেও ভালো রকমের, অটো সেক্টরের মধ্যেও ভালো রকমের একটা গ্রোথ আমরা এক্ষেত্রে দেখতে পেলাম। নেক্সট যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের এখানের হিটম্যাপ এবং সেই হিটম্যাপটা হচ্ছে বিভিন্ন সেক্টরের। তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, নিফটি আইটি ছাড়া
বাকি সমস্ত সেগমেন্টের যে সমস্ত শেয়ারগুলো রয়েছে প্রত্যেকটাই বা প্রত্যেকটা সেক্টরই মোটামুটিভাবে দেখতে গেলে আজকের ডেটে পজিটিভে ক্লোজ হয়েছে। নাও এরপরে যদি আমরা কমোডিটি মার্কেটের কথা বলি, যেহেতু একটা ডিসকাশন শুরু হয়েছে, তাই আমরা ব্রেন্ট ক্রুড, WTI, ন্যাচারাল গ্যাস সমস্ত প্রাইস মোটামুটিভাবে দেখতে গেলে একটা ফ্ল্যাট জায়গার মধ্যে ট্রেড হচ্ছে এবং হরমুজ প্রণালী সেটা একদমই এখন অবধি খোলা হয়নি। তাই সেই কারণে আমরা যদি ক্রুডের প্রাইস দেখি সেটাও কিন্তু সম্পূর্ণভাবে যে ডাউন হয়ে গিয়েছে এই বিষয়টা কিন্তু এখনও লক্ষ্য করা যায়নি। এছাড়া গোল্ড এবং সিলভারও মোটামুটিভাবে ফ্ল্যাট, একমাত্র কপার এবং অ্যালুমিনিয়াম প্রাইসের মধ্যে সামান্য পরিমাণে আজকের ডেটে আমরা একটু বাড়তে দেখলাম। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিফটির ক্ষেত্রে ওপেন ইন্টারেস্ট। নিফটির যদি আমরা ওপেন ইন্টারেস্ট দেখি 24,000-এর অ্যারাউন্ডে নিফটি আপস অ্যান্ড ডাউনসের মধ্যেই রয়েছে। তো এই জায়গা স্ট্রাইক প্রাইসটা আমি বারবার বলেছিলাম গতকালও, যেটা দেখতে তো 24,000 ক্রস করে এখানে আমরা কল রাইটারদের ওয়াইন্ড আপ হতে দেখেছি, পুট রাইটার বড় রকমের তৈরি হয়েছে। সো এই পোর্শনটাতে এবার ধীরে ধীরে একটা সাপোর্ট তৈরি হচ্ছে আর আগামী এক্সপায়ারি অবধি 24,500 একটা বড় রেজিস্ট্যান্স আপাত দৃষ্টিতে বিল্ড হয়েছে। কিন্তু যেভাবে এক্ষেত্রে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বিল্ড আপ হতে দেখছি, তো সেক্ষেত্রে এই কথাটা বলাই যায় যে আপাত দৃষ্টিতে নিফটি এই জায়গার মধ্যে একটা আপস অ্যান্ড ডাউনস করার পসিবিলিটি বা একটা প্রবণতা ভালো রকম তৈরি হচ্ছে। যদি না কোনো বড় একটা গ্লোবাল ইভেন্ট হয় তাহলে এই সমস্ত পজিশনগুলোর মধ্যেই নিফটি অ্যাকচুয়ালি থাকবে, অর্থাৎ 200 পয়েন্ট ওপরে 200 পয়েন্ট নিচে এর মধ্যেই নিফটির আবর্তিত হওয়া উচিত, অর্থাৎ 23,800 থেকে বলতে গেলে 24,200 এই রেঞ্জটার মধ্যে থাকা উচিত, যদি না কোনো বড় পজিটিভ বা নেগেটিভ নিউজ আপাত দৃষ্টিতে আগামী মঙ্গলবারের মধ্যে আসে, রাইট? তো এই রেঞ্জটার মধ্যেই নিফটির প্লে হওয়া উচিত। বাট যদি আপনাকে দেখতে হয় নিফটির পুরো গেমটাকে, তাহলে 24,000-এর স্ট্রাইক প্রাইসটাকে এখনও দেখা উচিত, কারণ এটা একটা রাউন্ড নাম্বার, তার সাথে এখানে যথেষ্ট সিগনিফিকেন্ট একটা বিল্ড আপ আছে, রাইট? তো এই জায়গাটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা নিফটির ক্ষেত্রে আগামী দিনের যে মোমেন্টামটা সেই মোমেন্টামটা আমরা ভালোভাবেই বুঝতে পারবো। ওপেন ইন্টারেস্ট যদি আপনি খুব ভালোভাবে রিড করতে পারেন, নিফটির এক্স্যাক্ট মোমেন্টগুলো কিন্তু আগামী দিনে আপনি প্রত্যেকটা জিনিসকে রিয়েলাইজ করতে পারবেন, রাইট? তো সেই কারণে ওপেন ইন্টারেস্ট লাইভ মার্কেটে দেখাটা ভীষণ জরুরি। যারা অপশন ট্রেডিং করেন আমি তাদের ক্ষেত্রেই বলছি। এরপরে আমি আসছি টোটাল গ্লোবাল মার্কেটের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হরমুজ প্রণালী এখন অবধি ব্লক আছে। সিজফায়ার এক্ষেত্রে মানে সিজফায়ার হলেও হরমুজ প্রণালীকে ব্লক করে রাখা হয়েছে। এটা দুটো রিজন। এক নাম্বার হচ্ছে এটা একটা নেগোসিয়েশনের ট্যাকটিক্স, সেই নেগোসিয়েশনের ট্যাকটিক্সটা ইরান অ্যাকচুয়ালি তৈরি করতে চলেছে ইউএসের ওপর এই প্রেশারটা। আজকে থেকে ইসলামাবাদে এই মিটিংটা হচ্ছে, দেখা যাক এর ডাইরেকশন কোন দিকে যায়, সেই অনুযায়ী অ্যাকচুয়ালি হরমুজ প্রণালী আগামী দিনে খোলা হবে না সেই ডিসিশনটা তৈরি হবে। বাট এই মুহূর্তে যারা জাহাজ ওখানে পাস করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট যে হাই ইন্স্যুরেন্স কস্ট, সিকিউরিটি রিস্ক, আনক্লিয়ার রুলস এই সমস্ত কিছু থাকার জন্য হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে কোনো বড় পার্টি চাইছে না যে জাহাজকে আপাত দৃষ্টিতে এই মুহূর্তে পাস করার কথা। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দুবাই এয়ারলাইন্সের মধ্যে। দুবাই এয়ারলাইন্স ইন্ডিয়ার যে সমস্ত এয়ারলাইন্সগুলো আছে সেগুলোকে দুবাই বলেছে যে প্রত্যেক 24 ঘন্টায় একটা করেই এয়ারলাইন্স আসবে। তো এরকম একটা রেস্ট্রিকশন দুবাই থেকে দেওয়া হয়েছে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ওপর। তো অলরেডি এই সেক্টরটার মধ্যে অর্থাৎ এয়ারলাইন্স ইন্ডাস্ট্রির মধ্যে একটা প্রেশার রয়েছে। একদিক থেকে দেখতে গেলে এই জিওপলিটিক্যাল টেনশনের জন্য যত আমরা মানে পশ্চিম দিকে অর্থাৎ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যত আমরা ফ্লাইট পাঠাই সেটা দুবাই ভায়াই যায় ম্যাক্সিমামটা। তো সেখানে যদি এরকম একটা মাত্র এয়ারলাইন্সকে তারা লিমিটেড করে দেয় তাহলে সেই জায়গা থেকে দেখতে গেলে এয়ারলাইন্স ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু একটা ভালো রকমের প্রেশার তৈরি হয়ে গেছে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউএস এবং ইরানের যে টক, সেই টকটা অলরেডি শুরু হয়েছে, যেটা নিয়ে আমি এতক্ষণ ধরে ডিসকাশন করছিলাম। তো সেই টকটা অলরেডি শুরু হয়েছে। এরপরে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওলা ইলেকট্রিক এর 3 দিনের মধ্যে 35%-এর বেশি বেড়েছে এবং এর মধ্যে একটা পজিটিভ রেটিং আসছে। তার 2-3টে মেইন রিজন রয়েছে। একটা হচ্ছে গভর্নমেন্টের পিএলআই স্কিমটাকে তারা খুব ভালোভাবে ইউটিলাইজ করছে। সেকেন্ড বিষয়টা হচ্ছে যে অ্যাক্টিভ কেমিক্যাল কম্পাউন্ড ইত্যাদি নামের একটা টেকনোলজি আছে যার ফলে তারা ব্যাটারি বানাতে পারে এবং সেই যে ব্যাটারিটা তারা বানাতে চলেছে
এবং সেই ব্যাটারিটার ফলে যেটা হবে সেটা হচ্ছে ওলা ইলেকট্রিকের যে কস্ট, সেই কস্টটা কমতে চলেছে আগামী দিনে, এবং যেটা পরবর্তীকালে তার রেভিনিউতে একটা ভালো রকমের ইনক্রিমেন্ট আনবে বলে ইনভেস্টার কমিউনিটি মনে করছে বা শেয়ার হোল্ডাররা মনে করছে, যে কারণে ওলা ইলেকট্রিকের মধ্যে এই বড় রকমের একটা প্রাইস সার্জ হয়েছে। এবং এটা 3 তারিখের পর ওলা ইলেকট্রিক অ্যানাউন্সমেন্ট করেছিল যে আমরা এই জিনিসটা করতে চলেছি, এবং তারই একটা পজিটিভ রিফ্লেকশন এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড হচ্ছে সুইগির যে বোর্ড রয়েছে সেই বোর্ডটা পুরোপুরিভাবে রিসাফেল হচ্ছে। নান্নান রেড্ডি তাদের একজন কো-ফাউন্ডার, তাকে স্টেপ ডাউন করা হচ্ছে এবং তার বদলে আরও এক্সপিরিয়েন্স একজন প্লেয়ারকে আনা হচ্ছে, এবং এই ক্ষেত্রে বোর্ডের মধ্যে একটা আমরা রিসাফেল দেখতে পাচ্ছি। এরপরে যে নিউজটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গভর্নমেন্ট, আমাদের যে গভর্নমেন্ট রয়েছে তারা 2.5 লাখ করোড় ক্রেডিট সাপোর্ট দিতে চলেছে প্রত্যেকটা এমএসএমইকে। ওকে, অর্থাৎ টোটাল এমএসএমই সেক্টরের মধ্যে গভর্নমেন্ট 2.5 লাখ করোড়ের কাছাকাছি একটা ইনভেস্টমেন্ট করতে চলেছে বা ক্রেডিট সাপোর্ট দিতে চলেছে। এই সাপোর্টটার ফলে এমএসএমই সেগমেন্টটার মধ্যে একটা ভালো রকমের উত্থান হতে পারে, এবং এই সাপোর্টটাকে যারা এমএসএমইতে কাজ করছেন তাদের প্রত্যেকের কিন্তু মানে ইউজ করা উচিত, এবং এই ইউজ করার ফলে আগামী দিনে বড় কোনো ইন্ডাস্ট্রি তৈরি হতে গেলে অবশ্যই এমএসএমইর দরকার পড়ে। তো গভর্নমেন্টের যেহেতু ফোকাসটা এই মুহূর্তে ম্যানুফ্যাকচারিং, এবং ধীরে ধীরে ম্যানুফ্যাকচারিং ড্রিভেন ইকোনমির দিকে যাওয়ার একটা চেষ্টা করছে গভর্নমেন্ট, তাই এই সাপোর্টটা কিন্তু তারই একটা বড় সিগন্যাল, এবং সেই সিগন্যালটা বলছে যে 2.5 লাখ করোড়ের মতো দিয়ে আমি আগে এমএসএমই সেগমেন্টটাকে আগে ভালো করে যদি তৈরি করতে পারি, তাহলে আমার বড় যে সমস্ত প্লেয়ার আছে তাদের অর্ডার দিতে বা তাদের সাথে বিজনেস করতে কোনো প্রবলেম হবে না। তো এটা একটা পজিটিভ দিক গোয়িং ফরওয়ার্ড আগামী দিনে ইকোনমির জন্য, এবং এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে যে আগামী দিনে ম্যানুফ্যাকচারিং সেগমেন্টের মধ্যে গভর্নমেন্টের যে ফোকাসটা রয়েছে সেটা কতটা সিরিয়াস ফোকাস। ওকে, যাই হোক, এই হচ্ছে টোটাল আজকের ডেটের ডিসকাশন। আশা করি আপনি এই ডিসকাশনটা থেকে কিছু পজিটিভ আউটলুক নিয়ে যেতে পারলেন। আর আপনি যদি আজকের ডেটে আইটিকে শর্ট সেল করে পয়সা বানিয়ে থাকেন, অবশ্যই আপনি এখানে কমেন্ট সেকশনে জানাবেন। আজকের ভিডিওটা কারির থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।